পৃষ্ঠা 5। মহর্ষির আত্মজীবনী। 19 শতকে বাংলার নবজাগরণের কালে রাজা রামমোহন রায় যে ভূমিকা গ্রহণ করেছিলেন তাতে বিশেষভাবে প্রভাবিত হয়েছিলেন সমকালীন শিক্ষিত বাঙালি সমাজ। কলকাতায় তখনও বাবু কালচারের রমরমা, বিলাস আর বৈভব প্রদর্শনের প্রতিযোগিতা, অশিক্ষা, কুসংস্কার, ধর্মীয় শোষণ, সামাজিক বৈষম্য আর ইংরেজ বণিকদের ক্রমদৌরাত্ম্যে সমাজের প্রগতিচিত্র মোটেই আশাব্যঞ্জক নয়। সেই আবহে ব্রাহ্মসমাজ গঠন ছিল অত্যন্ত সদর্থক পদক্ষেপ। প্রাথমিকভাবে ব্রহ্মাকেন্দ্রিক ঐশ্বরিক ভাবনার প্রাধান্য থাকলেও রামমোহনের ব্রাহ্মসমাজে ছিল উদারমুক্ত পরিবেশ, ছিল আন্তরিকভাবে সমাজ সংস্কারের ভাবনা। ব্রাহ্মসমাজ স্থাপিত হল 1828 সালে 20 অগস্ট। রামমোহনের মুখ্য সহযোগী ছিলেন জোড়াসাঁকোর ঠাকুরবাড়ির প্রিন্স দ্বারকানাথ ঠাকুর, দেবেন্দ্রনাথের পিতৃদেব। 1830 সালের 23 জানুয়ারি ব্রাহ্মসমাজের নবনির্মিত ভবনে ব্রহ্ম উপাসনার কাজ শুরু হয়। হিন্দু, মুসলমান, খ্রিস্টান, ইহুদি সকল সম্প্রদায়ের মানুষই এই উপাসনায় অংশ নিতেন। মূলত রামমোহন এবং দ্বারকানাথের প্রভাবেই এই উদার পরিবেশ তৈরি হয়েছিল। ব্রাহ্মসমাজ যখন গড়ে উঠল, দেবেন্দ্রনাথ তখন নিতান্ত 11 বছরের বালক। বিলেতি আদব কায়দায় অভ্যস্ত, বৈভবে পরিপূর্ণ ঠাকুরবাড়ির অন্দরমহলে যেমন পরিবেশে থাকা যায়, দেবেন্দ্রনাথও সেভাবেই বেড়ে উঠছিলেন। ব্যক্তিত্বময়ী রুচিশীলা মা দিগম্বরী দেবীর প্রভাবকে ছাপিয়ে ঠাকুরবাড়ির পরিবেশই বালক দেবেন্দ্রনাথকে বেশি প্রভাবিত করেছিল। পড়াশোনা করতেন রামমোহন প্রতিষ্ঠিত অ্যাংলো হিন্দু স্কুলে, 1831 সাল থেকে হিন্দু কলেজে। পড়াশোনার পাশাপাশি পিতার ব্যবসা ও বিষয়কর্মের খানিক দায়িত্ব পেয়ে অল্পদিনেই বেশ ভোগী ও বিলাসী হয়ে উঠলেন। মন বিলাস বৈভবে আসক্ত হয়ে উঠল, কিন্তু মাত্র বছরেই মন ঘুরে গেল। 1835 সালে দিদিমার মৃত্যুকালের কয়েক ঘন্টা বদলে দিল দেবেন্দ্রনাথকে। সেই আশ্চর্য মুহূর্তের ভাব নিয়েই বর্তমান গ্রন্থটির সূচনা। ইনভার্টেড কমাসে মৃত্যুকাল নিকটবর্তী জেনে দিদিমাকে নিয়ে যাওয়া হলো গঙ্গা তীরে। পবিত্র গঙ্গার তীরে খোলার ঘরে 3 দিন বেঁচেছিলেন। প্রায় সব সময় সঙ্গে রয়েছেন দেবেন্দ্রনাথ। মৃত্যুর পূর্বরাত্রে নিমতলার শ্মশান ঘাটের কাছে একটি চাঁচের ওপর দেবেন্দ্রনাথ বসে আছেন। অদূরে মৃত্যু পথযাত্রী দিদিমা শুয়ে আছেন খোলার ঘরে। পূর্ণিমার রাত। দিদিমার মৃত্যুশয্যার পাশেই সমানে চলছে নাম সংকীর্তন। কোটেশনে এমন দিন কি হবে, হরিনাম বলিয়া প্রাণ যাবে। কীর্তনের সুর কানে আসছে, আকাশ ভরা জ্যোৎস্না, সামনে বহমান গঙ্গা। দেবেন্দ্রনাথের মনে বেজে উঠেছে বৈরাগী সুর। কোটেশনে হঠাৎ আমার মনে এক আশ্চর্য উদাস ভাব উপস্থিত হইল। আমি যেন আর পূর্বের মানুষ নই। ঐশ্বর্যের উপর একেবারে বিরাগ জন্মিল। যে চাঁচের উপর বসিয়া আছি তাহাই আমার পক্ষে ঠিক বোধ হইল। গালিচা দুলিচা সকল সকল হেয় বোধ হইল। মনের মধ্যে এক অভূতপূর্ব আনন্দ উপস্থিত হইল। আমার বয়স তখন 18 বৎসর। ক্লোজ কোটেশন। পৃষ্ঠা 6। আত্মজীবনীর প্রথম পরিচ্ছেদের শেষ কয়েকটি লাইনে 18 বছরের দেবেন্দ্রনাথের অন্তরের দহন আত্ম উন্মোচনের সূচনা। প্রিন্স দ্বারকানাথ ঠাকুরের পুত্র কিভাবে মহর্ষি হয়ে উঠলেন সেই কৌতূহলের খানিকটা নিরসন করতে পারে তাঁর এই আত্মজীবনী। পরিবর্তিত দেবেন্দ্রনাথের মনে প্রবল হয়ে উঠল ধর্ম জিজ্ঞাসা। পড়তে শুরু করলেন উপনিষদ, বাইবেল, কোরআন, ত্রিপিটক। প্রাচ্য পাশ্চাত্যের সব ধর্মের প্রতি তৈরি হলো তীব্র জিজ্ঞাসা। ধর্মতত্ত্ব আলোচনার জন্য ব্রাহ্মসভার নেতা পণ্ডিত রামচন্দ্র বিদ্যাবাগীশের সহায়তায় গড়ে তুললেন তত্ত্বরঞ্জিনী সভা। 6 অক্টোবর 1839। দ্বিতীয় অধিবেশন থেকে নাম হলো তত্ত্ববোধিনী সভা, সত্যসন্ধানীদের সংঘ। 1840-এ স্থাপন করলেন তত্ত্ববোধিনী পাঠশালা। বাংলা ভাষার বিজ্ঞান ও ধর্ম বিষয়ে আলোচনায় ছিল পাঠশালার উদ্দেশ্য। সহযোগী হিসেবে পেলেন অক্ষয় কুমার দত্তকে। তাকে সম্পাদকের দায়িত্ব দিয়ে প্রকাশ করলেন তত্ত্ববোধিনী পত্রিকা 1843 থেকে 1883 খ্রিস্টাব্দ। ততদিনে তত্ত্ববোধিনী সভা ব্রাহ্ম সমাজের দায়িত্ব গ্রহণ করেছে। 1833 সালে রামমোহনের মৃত্যুর পর থেকে ব্রাহ্ম সমাজের দায়িত্ব এসে বর্তায় ঠাকুরবাড়ির ওপর, কখনো আংশিকভাবে, কখনো পুরোপুরি। অবশেষে 1843 খ্রিস্টাব্দে 21 ডিসেম্বর 7ই পৌষ 1250 সন আচার্য রামচন্দ্র বিদ্যাবাগীশের কাছে 20 জন বন্ধু সহ দেবেন্দ্রনাথ আনুষ্ঠানিকভাবে
ব্রাহ্ম ধর্মে দীক্ষিত হলেন। 1846 সালের 1 আগস্ট লন্ডনে প্রিন্স দ্বারকানাথ ঠাকুর 51 বছর বয়সে প্রয়াত হলেন। পিতার মৃত্যুর পর হিন্দু রীতি অনুযায়ী 10 দিন অশৌচ পালন করে দেবেন্দ্রনাথ হবিষ্যান্ন গ্রহণ করলেন, কিন্তু হিন্দু রীতিতে শ্রাদ্ধক্রিয়া করলেন না। পরিবারের কেউ সেদিন তাকে সমর্থন করেননি। অগত্যা ভাই গিরীন্দ্রনাথ হিন্দু মতেই পিতার শ্রাদ্ধ করলেন। আর দেবেন্দ্রনাথ ও কোটেশনে কয়েকজন ব্রাহ্মকে লইয়া নিচের তলায় আমার পাথরের ঘরে কঠোপনিষদ পাঠ করিলাম। যেহেতু কঠোপনিষদে আছে যে শ্রাদ্ধকালে যে এই উপনিষদ পাঠ করে তার সেই শ্রাদ্ধের ফল অনন্ত হয়। ক্লোজ কোটেশন। নিজের ধর্ম রক্ষার জন্য পরিবারের সকলের সঙ্গে সংঘাত, সেই মানসিক আঘাতের সময় পশ্চিম দেশবাসী এক হিন্দুস্তানি তার পাশে দাঁড়িয়েছিলেন। তিনি লালা হাজারিলাল। আত্মজীবনীতে লালা হাজারিলাল সম্বন্ধে লিখছেন, ওপেন কোট, কেবল একজন ব্রহ্মনিষ্ঠ আমার সহায় হইলেন এবং আমার প্রাণের কথা বলিয়া উঠিলেন, লোকভয় আবার ভয়, ভয় করিলে যারে না থাকে অন্যের ভয়, তাহাকে ভয় করো। ধর্মের জন্য প্রাণ দেওয়া তাহার কাছে লোকনিন্দা কি? প্রাণ গেলেও আমরা ব্রাহ্মধর্ম ছাড়িব না। ক্লোজ কোট। ব্রাহ্মধর্মের প্রতি দেবেন্দ্রনাথের নিষ্ঠার সমকালের মানুষজনের মনে বিস্ময় সৃষ্টি করেছিল। উপনিষদ বিষয়ে তার গভীর জ্ঞান ও বিশ্লেষণ বহু মানুষকে আকৃষ্ট করল। মাত্র 2 বছরের মধ্যে তত্ত্ববোধিনী সভার নিয়মিত সদস্য সংখ্যা হল 500-র বেশি। পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এক সময় তত্ত্ববোধিনী সভার সম্পাদক হয়েছিলেন। প্রসঙ্গত ঈশ্বরচন্দ্র বয়সে দেবেন্দ্রনাথের চেয়ে 3 বছরের ছোট ছিলেন। 1854 পর্যন্ত সারা বাংলার সবচেয়ে খ্যাতিমান ও সমীহ আদায়কারী ধর্মীয় সাংস্কৃতিক প্রতিষ্ঠান হয়ে উঠেছিল তত্ত্ববোধিনী সভা। অক্ষয় কুমার দত্তের সুসম্পাদনায় এবং দেবেন্দ্রনাথের পৃষ্ঠপোষকতায় সভার মুখপত্র তত্ত্ববোধিনী পত্রিকা তৎকালীন জিজ্ঞাসু পাঠকের কাছে হয়ে উঠেছিল অমৃতের আধার। বাংলা সাময়িক পত্রের ইতিহাসে তত্ত্ববোধিনী ছিল নতুন দৃষ্টিভঙ্গির জনক। পত্রিকার খ্যাতি ও চাহিদা এমন পর্যায়ে পৌঁছেছিল যাতে দেশের আরও 2টি কেন্দ্র থেকে ভিন্ন ভাষায় পত্রিকা প্রকাশের সিদ্ধান্ত নিতে হলো। পৃষ্ঠা 7। কলকাতা থেকে বাংলা সংস্করণ ছাড়াও মাদ্রাজ থেকে পত্রিকার তামিল ও ইংরেজি সংস্করণ এবং বেরেলি থেকে হিন্দি ও উর্দু সংস্করণ প্রকাশিত হলো। প্রাচীন ভারতবর্ষের তপোবনবাসী মুনি ঋষিরা কঠিন তপস্যার মধ্য দিয়ে বারবার জানতে চেয়েছেন ঈশ্বরের স্বরূপ। ভারতীয় শাস্ত্র আমাদের সামনে রেখেছে গভীর জিজ্ঞাসা, কে অহম? উত্তর খোঁজার চেষ্টা হয়েছে যুগ যুগ ধরে। অহম ব্রহ্মস্মি, এ কোনো যৌক্তিক উত্তর নয়, হলো উপলব্ধি। কেমন করে এই উপলব্ধিতে পৌঁছানো সম্ভব? সংসার জীবন যাপনের মধ্যে কি এই উপলব্ধি সম্ভব? সর্বস্ব ত্যাগের মধ্যে সম্ভব। অনুসন্ধিৎসায় ছটফট করছেন দেবেন্দ্রনাথ। সংসারের নানা প্রতিকূল অবস্থার মধ্যে রয়েছেন। পিতার 2টি প্রতিষ্ঠান কার টেগোর কোম্পানি এবং ইউনিয়ন ব্যাংকের বিড়ম্বনা সামলাচ্ছেন। কোম্পানি 2টি শেষ পর্যন্ত বন্ধ হয়ে যাবার পর বিরল সততার সঙ্গে পাওনাদারদের পাওনা মিটিয়ে দিচ্ছেন। পিতৃঋণ পরিশোধ করছেন। সংসারে স্ত্রীর সঙ্গে রয়েছেন। পরপর অনেকগুলি সন্তানের জনক, কিন্তু সংসারে যেন আসক্তি নেই। ভোগ নয়, মনের মধ্যে ত্যাগের অনুরণন। 1859 সালে দেবেন্দ্রনাথ প্রতিষ্ঠা করলেন ব্রহ্ম মন্দির। 1860 সালে ব্রাহ্ম সমাজের বেদিতে বসলেন। এই বছরই 26শে জুলাই দ্বিতীয়া কন্যা সুকুমারীর বিবাহ দিলেন সম্পূর্ণ ব্রাহ্ম মতে। বিবাহে হিন্দু রীতির শালগ্রাম শিলা বর্জন করলেন। সমাজে আলোড়ন সৃষ্টি হলো, কিন্তু স্থিতপ্রজ্ঞ দেবেন্দ্রনাথ রইলেন অবিচল। 1861 সালে 7ই মে 25শে বৈশাখ 1268 সন দেবেন্দ্রনাথের চতুর্দশ সন্তান রবীন্দ্রনাথের জন্ম। রবির জন্মে 3 মাস পর দেবেন্দ্রনাথের অর্থানুকূল্যে এবং কেশবচন্দ্র সেনের উদ্যোগে প্রকাশিত হলো ইন্ডিয়ান মিরর পত্রিকা। সাহিত্য, সংস্কৃতি, সমাজ সংস্কার, বিজ্ঞান আর ধর্ম জিজ্ঞাসার ক্ষেত্রে সংবাদ জগতে নতুন পথ দেখালো তত্ত্ববোধিনী এবং ইন্ডিয়ান মিরর। একসঙ্গে পথ চলতে চলতে কেশবচন্দ্র সেনের সঙ্গে সংঘাত তৈরি হলো। 1866 সালের নভেম্বরে কেশবচন্দ্র পৃথকভাবে তৈরি করলেন ভারতবর্ষীয় ব্রাহ্ম সমাজ, আর দেবেন্দ্রনাথের প্রতিষ্ঠান পরিচিত হয়ে উঠল আদি ব্রাহ্ম সমাজ নামে। 1867 সালে ব্রাহ্ম সমাজ তাকে মহর্ষি উপাধিতে ভূষিত করলেন।
দেবেন্দ্রনাথের মন ক্রমশ অন্তর্মুখী হয়ে উঠল। সংসারের টান কমছে, কলকাতা কেমন বিস্বাদ হয়ে উঠছে। নির্জনে নিরালায় বসতে পারলে ভালো হতো। কাছাকাছি বাগানবাড়িগুলিতে আর মন ভরে না। কলকাতার বাইরে ঠাঁই খুঁজছেন। অবশেষে ঠাঁই মিলল বোলপুরের ভুবনডাঙায়। ওই নির্জন ভুবনে ক্রমে ক্রমে শুরু হলো মাঘোৎসব। 11ই মাঘ, 7ই পৌষের মেলা, পৌষ মেলা, নববর্ষ উদযাপনের উৎসব। লালমাটির উঠোনে ছাতিমতলায় প্রতিষ্ঠিত হলো বাংলার নতুন উৎসব প্রাঙ্গণ। রবীন্দ্রনাথের সাধন ক্ষেত্রের বীজ বপন করলেন পিতৃদেব দেবেন্দ্রনাথ, প্রতিষ্ঠা করলেন শান্তিনিকেতন। প্রিন্স তারকানাথের পুত্র মহর্ষি দেবেন্দ্রনাথ বুঝেছিলেন পার্থিব বৃত্তের চেয়ে অপার্থিব আধ্যাত্মিক শক্তি বড় সম্পদ। তাই পিতৃতত্ত্ব ব্যবসার চেয়ে তার কাছে বড় হয়ে উঠল উপনিষদ চর্চা। অনেকগুলি সন্তান, কিন্তু প্রত্যেকের মধ্যে অধ্যাত্ম বীজ বপন করে সুশিক্ষার ব্যবস্থা করেছিলেন। বড় ছেলে দ্বিজেন্দ্রনাথ 1840 থেকে 1926 ছিলেন কবি সুরকার। তিনি কালিদাসের মেঘদূত বাংলায় অনুবাদ করেছিলেন। পৃষ্ঠা 8। মেজ ছেলে সত্যেন্দ্রনাথ 1842 থেকে 1923 ছিলেন প্রথম ICS। হেমেন্দ্রনাথ 1844 থেকে 1884 ছিলেন বিজ্ঞানী, সাধক, যোগী। জ্যোতিরিন্দ্রনাথ 1849 থেকে 1925 ছিলেন নাট্যশিল্পী, গীতিকার, সুরকার। বীরেন্দ্রনাথ 1845 থেকে 1925 সোমেন্দ্রনাথও ছিলেন গুণী ছেলে। দেবেন্দ্রনাথের কন্যারা সৌদামিনী, সুকুমারী, শরৎকুমারী, স্বর্ণকুমারী এবং বর্ণকুমারী প্রত্যেকেই ছিলেন প্রতিভাময়ী। শিল্প ও সঙ্গীত চর্চায় প্রত্যেকেরই আগ্রহ ছিল। স্বর্ণকুমারী দেবীর কলম ছিল যথেষ্ট শক্তিশালী। সৌদামিনী ছিলেন বেথুন স্কুলের কৃতী ছাত্রী। পিতা হিসেবে সকলের প্রতি যত্ন, পরিচর্যা, নির্দেশ, উপদেশ নিরন্তর ছিল, কিন্তু আসক্তি ছিল না। গীতায় বলা হয়েছে, যিনি আনন্দ, দুঃখ, বেদনা, হাসি, কান্না সব কিছুকে নির্লিপ্তভাবে গ্রহণ করতে পারেন, যিনি আনন্দে উদ্বেল হন না, দুঃখে ভেঙে পড়েন না, যিনি ভয় এবং ক্রোধকে নিয়ন্ত্রণ করতে পারেন, তিনিই যথার্থ জ্ঞানী, তিনিই সাধক এবং ঋষি। মহর্ষি দেবেন্দ্রনাথ আন্তরিক সাধনার মধ্য দিয়ে প্রতি মুহূর্তে নিজের উত্তরণের চেষ্টা করেছেন। জীবনের 41 বছর বয়স পর্যন্ত এই সাধন পথের ছবি আমরা পাই তার আত্মজীবনীতে। মহর্ষির সমগ্র জীবনকে জানবার আগ্রহ থেকেই এই সংস্করণের পরিশিষ্ট অংশে কালানুক্রমিক ঘটনাবলী সংযোজিত হলো। আত্মজীবনী প্রকাশিত হয় 1898 সালে। এই বই প্রকাশে জ্যোতিরিন্দ্রনাথ ও রবীন্দ্রনাথের বিশেষ উদ্যোগ ছিল। বাংলায় দেবেন্দ্রনাথের প্রথম বই প্রকাশিত হয় 1838 সালে, বাংলা ভাষায় সংস্কৃত ব্যাকরণ। বাংলায় তার রচিত অন্যান্য বইগুলি হল ব্রাহ্মধর্ম, প্রথম ও দ্বিতীয় খণ্ড 1849, আত্মতত্ত্ববিদ্যা 1852, ব্রাহ্মধর্মের মত বিশ্বাস 1860, পশ্চিম প্রদেশের দুর্ভিক্ষ উপশমে সাহায্য সংগ্রহে ব্রাহ্ম সমাজের বক্তৃতা 1861, ব্রাহ্মধর্মের ব্যাকরণ প্রথম 1861 ও দ্বিতীয় 1866, কলিকাতা ব্রাহ্ম সমাজের বক্তৃতা 1862, ব্রাহ্ম বিবাহ প্রণালী 1864, ব্রাহ্ম সমাজের পঞ্চবিংশতি বৎসরের পরীক্ষিত বৃত্তান্ত 1864, ব্রাহ্মধর্মের অনুষ্ঠান পদ্ধতি 1865, ভবানীপুর ব্রাহ্ম বিদ্যালয়ের উপদেশ 1866, মাসিক ব্রাহ্ম সমাজের উপদেশ 1867, ব্রাহ্মধর্মের ব্যাখ্যান 1885, জ্ঞান ও ধর্মের উন্নতি 1893, পরলোক ও মুক্তি 1895 এবং পত্রাবলী 1887। ইংরেজিতে রচিত বই হল বেদান্তিক ডক্ট্রিনস ভিন্ডিকেটেড, VEDANTIC, বেদান্তিক ডক্ট্রিনস, DOCTRINES, ভিন্ডিকেটেড, VINDICATED, 1845। 1898 সালে দেবেন্দ্রনাথের আত্মজীবনী প্রকাশিত হবার পর বইটি সম্বন্ধে অনেকেই আগ্রহী হয়ে ওঠেন। ইংরেজিতে অনুবাদের কথা হয়, কিন্তু মহর্ষির জীবদ্দশায় সে কাজ সম্পন্ন হয়নি। 1905 সালের 19শে জানুয়ারি মহর্ষি প্রয়াত হলেন। দেশে তখন বঙ্গভঙ্গ আন্দোলন দানা বেঁধে উঠছে। পিতৃশোক অতিক্রম করে পথে নামছেন রবীন্দ্রনাথ, মহর্ষির যথার্থ উত্তরসূরি। 1914 সালে সত্যেন্দ্রনাথের কলমে আত্মজীবনী অনূদিত হয়ে প্রকাশিত হলো অটোবায়োগ্রাফি।
AUTOBIOGRAPHY। মৃত্যুর পরেও মৃত্যুঞ্জয়ী হয়ে ওঠার কত যে পথ, মহর্ষি দেবেন্দ্রনাথের আত্মজীবনীতে আমরা পাব সেই পথের দিশা। শৈলেন চক্রবর্তী, 1 জানুয়ারি 2013। পৃষ্ঠা 9-এ দেবেন্দ্রনাথ ঠাকুরের একটি ফটোর প্রিন্ট। তার নিচে লেখা আছে জন্ম মে 1817, মৃত্যু 19 জানুয়ারি 1905।